সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে সবচেয়ে বেশি যেই চর্চা, সেই চর্চাটা হচ্ছে মেহেদী হাসান নামের একটা সমন্বয়ককে নিয়ে। তো এই মেহেদী হাসান মানে এই ছেলেটাকে আগে থেকে ওর চেহারা দেখলেই আমার কাছে জাস্ট রাস্তার ফকিন্নি টোকাইয়ের বাচ্চা বইলা মনে হয়। ওর চেহারাটা দেখবেন, ওর কথাবার্তার স্টাইল দেখবেন, মানে এইগুলো হচ্ছে ওই যে কি বলে প্রিন্স মামুন নামের একটা ইয়ে ছিল, ওর কথা বলার স্টাইলের মধ্যে দেখবেন একটা প্রিন্স মামুন ভাব আছে, হ্যাঁ, মানে খুব হ্যালো জনগণ, এই টাইপের একটা বিষয় আর কি। তো এই টোকাইয়ের বাচ্চাকে দেখলাম ওর যে বাপেরা সৈন্য সমন্বয়ক কিংবা পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাগুলা সবগুলোর মুখে একটা স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আহ, এখন দেখলাম ফাইনালি ওই হচ্ছে ফিনল্যান্ডে যাবার জন্য সেই দিল্লিতে গেল গোপনে। এবং এই চুতিয়াদের চরিত্রটা কীরকম দেখেন, ওই কিন্তু দিল্লিতে বৈশও একটা ভিডিও বানাইছে। ওকে যে গ্রেফতার, ও যেহেতু লাপাত্তা, ওর খবর পাচ্ছিল না এলাকার লোকজন, হঠাৎ করে গায়েব, তো সবাই ভাবছে গ্রেপ্তার হয়েছে, এই কারণে বলতেছিল গ্রেপ্তার হয়েছে। ও আবার ভিডিও বার্তা দিয়ে বললো আমি দেশে আছি, আমি আমার বাড়িতেই আছি, আমি গ্রেপ্তার হইনি। হ্যাঁ, এই কুলাঙ্গারের বাচ্চায়, মানে লিলিপুটের বাচ্চা লিলিপুট, একটা থাপ্পড় মারলে আরেকটা মারার জায়গা নেই ওর শরীরের মধ্যে। হ্যাঁ, ও হচ্ছে বাংলাদেশের নেতা এখন। ও আবার ওর ভিডিওগুলো বানায়, দেখবেন ভিডিওর ভাষা কি, হ্যালো দেশবাসী, হ্যাঁ, দেশবাসী অনত টোকাইয়ের বাচ্চার কথা শোনার জন্য বসে রয়েছে। এই ফকিনির বাচ্চা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা জিগির মারতে মারতে গোপনে গোপনে ওর বাপের দেশে গেছে ভিক্ষা চাইতে, ভিসা। ওর ইউনুস বাবা বলছিল ক্ষমতায় আইসা যে ইউরোপ আমেরিকা সব ভিসা সেন্টার বাংলাদেশে চলে আসবে। হ্যাঁ, অথচ এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে এই আলাপ দিয়া এখন গোপনে তারা যাইতে হয় দিল্লিতে ভিসা পাওয়ার জন্য। ওই ফিনল্যান্ডের ভিসার জন্য দিল্লিতে গেছে, সেইটা আবার ফাঁস হয়ে গেছে। দৌড়নি খায়া সারা রাত যায়া বাংলাদেশ অ্যাম্বাসিতে বসে রয়েছে। হ্যাঁ, সেখানে হাই কমিশন পক্ষ থেকে করে রাত্রে আশ্রয় দিছে। কিন্তু ওরা তো আশ্রয় দিচ্ছে, কিন্তু আশ্রয় দেয় নেই ওর সাথে থাকা যে আরেকজন নারী ছিল, ওর চাইতে 8 বছরের বড়, যাকে 35 লক্ষ টাকায় কন্ট্যাক্ট ম্যারেজ করেছে বিদেশে নিয়ে যাবে বলে। তো এই টোকাইয়ের বাচ্চায় দিল্লিতে গেল কোন হিসাবে? ওরা না দিল্লি বয়কট করছে, কথায় কথায় দিল্লির এইটা বয়কট, ওইটা বয়কট, অ্যাম্বাসি চলতে পারবে না, অ্যাম্বাসিতে ভাঙচুর করলো, অ্যাম্বাসিতে আগুন দিল। হ্যাঁ, দিল্লির কোনো কিছু চলবে না। 2 দিন আগেও তারেক জিয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে মানে নরেন্দ্র মোদী আসবে এরকম একটা আওয়াজ পাইয়া বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়া ফাড়ায় ফেলাইলো, এই শপথ অনুষ্ঠানে আমরা যাব না যদি ভারতের নরেন্দ্র মোদী আসে। কিন্তু এই ফকিন্নির বাচ্চাগুলা, টোকাইয়ের বাচ্চাগুলার জীবনের সর্বশেষ আশ্রয় হচ্ছে ভারত। এই টোকাইয়ের বাচ্চাগুলো দেশ ছেড়ে পালাইতে গেলে ভারতেই যাইতে হয় ওদেরকে। তো এই জায়গাটায় বসে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়া, এই টোকাই কিভাবে ভারতের ভিসা পেল? আমরা জানি ভারতের ভিসা অ্যাভেলেবল না। তাহলে ভারত কি এই জঙ্গিদেরকে আশ্রয় দেওয়ার নতুন প্রকল্প চালু করেছে? ভারতের ভিসা সেন্টারে যারা দায়িত্বরত রয়েছে, ভারতীয় যারা কি বলে এম্বাসিতে যারা কর্মরত রয়েছে, কিংবা ভারত সরকার, প্রত্যেকের কাছে এই প্রশ্নটা এই মুহূর্তে আমাদের তোলা উচিত যে ভারত জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে কোন হিসেবে, যেখানে এই দেশের হাজার হাজার অসুস্থ মানুষ তাদের প্রাপ্য যে চিকিৎসা সেবা, যেটা তারা পাওয়ার যোগ্য, সেই চিকিৎসা সেবা পাওয়ার জন্য ভারতে যেতে পারছে না। ট্যুরিস্টদের কথা বাদ দিলাম আমরা, স্টুডেন্টরা যেতে পারছে না। এই টোকাইয়ের বাচ্চা কোন ক্ষমতার বলে, তার কোন লবিংয়ের বলে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে তার কোন মানে বাপ রয়েছে, যেই বাপ ওকে ভিসা দিল? এই টোকাই মানে সন্তোষ পুলিশ কর্মকর্তা সন্তোষকে আগুনে পুড়িয়ে মেরেছে, এবং সেটা সে দাম্ভিকতার সাথে থানায় গিয়ে বলছে যে আমি সন্তোষকে জ্বালায়া মারছি, আমি কিন্তু বুড়িচং থানা জ্বালায়া দিছি। এইরকম একটা জঙ্গি কিভাবে ভারতে যায়? ভারতের ইমিগ্রেশন কি করে? ভারতের সরকার কি করে? ভারত আবদুল্লাল মাসুদের মতো একজন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষকে ওখানে জেলে বন্দি করে রেখেছে। কিন্তু অপোজিট আমরা দেখতেছি বাংলাদেশ থেকে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে সারাদিন, যারা ভারতের বিরুদ্ধে এদেশে একের পর এক ঘেন্না বাড়িয়ে তুলছে, যারা ভারতকে সারা দিন 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে, ভারতকে মানে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করতেছে, এবং সেটা স্টেজে দাঁড়িয়ে মঞ্চ লাগিয়ে, সেই হায়নাদেরকে ভারত জামাই আদরে নিয়ে যাচ্ছে। এই শক্তিটা কোথা থেকে? আমরা তো জানি ভারতের ভিসা বন্ধ। তাহলে সমন্বয়কদের জন্য ভিসার জায়গাটা খোলা কোন হিসেবে? ভারতকে অবশ্যই এই উত্তরটা ক্লিয়ার করা উচিত। বাংলাদেশে থাকা ভারতীয় অ্যাম্বাসিতে কারা রয়েছে এদের দালাল, তাদেরকে চিহ্নিত করা উচিত, এবং সেটা ভারত সরকারেরই করা উচিত যে তাদের অ্যাম্বাসিতে বাংলাদেশের এই জঙ্গিদের সমর্থক কারা কারা কর্মরত আছে। কারণ অনেক সময় বলবার চেষ্টা করা হয় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হলে বিজেপির লাভ,
এখন এই ধরনের ঘটনাগুলো যখন আমরা দেখি বাংলাদেশ থেকে জঙ্গিরা অহরহ ভারতে আশ্রয় পায় এবং একেবারে প্রমাণিত জঙ্গি, আত্মস্বীকৃত জঙ্গি, সেই জঙ্গিদের ভিসা পেতে কোনো সমস্যা হয় না, কিন্তু সাধারণ বাঙালিরা ভিসা পাচ্ছে না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে আদতে যেই কথাটা অভিযোগটা আসে ভারতের বিরুদ্ধে সেটা কি সত্যি কিনা। এখন আসেন, এই টোকাই এত হ্যাডামালা হইল যে ওরে যখন ছাত্রলীগের এবং বিভিন্ন আওয়ামী লীগের লোকজন, মানে কিছু মানুষ ছিল সেখানে, আমি বললে হয়তো 2-4 জনের নাম বলতে পারি, কিন্তু আমি নাম বলছি না, কারা যুক্ত ছিল তারা নিজেরাই জানেন। তো তাদের প্রতিরোধের মুখে যখন ওকে, মানে ও পালাতে চেষ্টা করলো, সেখান থেকে পালিয়ে গিয়ে ইয়েতে আশ্রয় নিল, ওখানকার বাংলাদেশের হাই কমিশনার যিনি আছেন তার কাছে আশ্রয় নিল। এবং বাংলাদেশের হাই কমিশন হিসেবে যিনি এখন ভারতে নিযুক্ত রয়েছেন, তিনিও ইউনুস এবং জামাত হিজবুতের নিয়োগ দেওয়া একজন কি বলে যে, মানে কমিশনার। তো তার কাছে জঙ্গিরা শেল্টার পাবে, এটা খুব স্বাভাবিক। এখন ভারতের সরকার জঙ্গিদেরকে আশ্রয় দেওয়ার কারণে, জঙ্গিকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের হাই কমিশনের ব্যাপারে কী পদক্ষেপ নেবেন, এটা একটু আমাদের জানার ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, ও যে 35 লাখ টাকা মানে কন্ট্যাক্ট ম্যারেজ করে আরেকজন নারীকে মিথ্যা বউ বানিয়ে, মানে ওর মায়ের বয়সী একজনকে বউ বানায়া ও যে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যাকে আবার রাস্তায় ফালাইয়া রেখা তাতে করে ও যে হাই কমিশনের ওখানে আশ্রয় নিছে, ওখানে যাওয়ার সময় আবার এই মহিলাকে নিয়ে যায় নাই। এই মহিলার ভিডিওটা আপনারা দেখেছেন, অনেকেই ওই মহিলার ইন্টারভিউ মানে আবার অনলাইনে আপলোড করেছে। তো বিষয় হচ্ছে, সারাদিন দিল্লি না ঢাকা বলা এই হায়নাগুলো কিভাবে ভারতে যাচ্ছে এবং ভারতে থাকা যে অন্যান্য দেশের অ্যাম্বাসিগুলো, সেই অ্যাম্বাসিগুলোর কাছে আদৌ কি কোনো তথ্য যাচ্ছে কি না। এই টোকাইয়ের বাচ্চা এই 18 মাসে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করছে, মানুষকে নির্যাতন করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে হেন কোনো অপকর্ম নাই, প্রত্যেকটা সমন্বয়ক না করছে। এখন তারা দেশ ছেড়ে পালানোর জন্য প্রত্যেকে উঠা পড়ে লাগছে, যে যেভাবে পারতেছে। এই টোকাই ধরা পড়ছে বইলা এই টোকাইটা আলোচনায় আসছে। আরও কত টোকাই ইন্ডিয়ায় আছে এই মুহূর্তে আপনারা কি জানেন? কতজন ইন্ডিয়ায় গিয়ে ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতেছে আপনারা জানেন? ইন্ডিয়ান এম্বাসি এই হিসাবটা দিতে পারবেন আমাদেরকে, যে আপনাদের শেল্টারে এই মুহূর্তে কতজন জঙ্গি অবস্থান করতেছে ইন্ডিয়াতে? একটু এই ব্যাপারটা আমি বাংলাদেশে থাকা ইন্ডিয়ান অ্যাম্বাসিকে অনুরোধ করব, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদেরকে অনুরোধ করব এই ব্যাপারটাকে তদন্ত করার জন্য। আমাদের হিসেব মতে এই মুহূর্তে আরও অনেক, মানে ফ্রন্টলাইনের জঙ্গি, যারা পরীক্ষিত এবং পরিচিত জঙ্গি, তাদের মধ্যে একটা অংশ এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে অন্যান্য দেশে ভারত হয়ে চলে যাওয়ার জন্য। এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। এবং যারা এতদিন মানে ঢাকা না দিল্লি বলে স্লোগান দিয়েছে, 7 সিস্টার ভাঙার হুমকি দিয়েছে, সেই কুলাঙ্গারদের মুখোশ আরেকবার খুলে পড়ল এটার মাধ্যমে। যেই সব অপদার্থ কি বলে যে ব্রেইনলেস বাঙালি এতদিন পর্যন্ত এদেরকে বাপ মা ডাকতেন, হ্যাঁ, যে এই সমন্বয়করা আপনাদের বাপ, আপনাদের মা, তাদের নিশ্চয়ই একটুখানি আক্কেল ফিরবে যে আপনার বাপ মায়েরা আপনাকে ভারতের বিরুদ্ধে লেলায় দেয়, রাত্রে যেয়ে ভারতেরটা চষে। অতএব এই সামান্নায়কদের, সামান্নায়ক যেগুলা, এদের কথায় উস্কায়া লাফায়েন না। আপনাদেরকে দিয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া হবে, কিন্তু দিন শেষে ভারত যদি ওদেরকে ভিসা দেয়, ওরা ভারতকে বাপ বইলা ডাকবে। মোদি আমার বাপ এটা লিখিত দেবে যদি ভারত শুধুমাত্র ওদেরকে একটু শেল্টার দেয়। অতএব ভারতের জনগণের উচিত এই জঙ্গিদেরকে ভারতে দেখা মাত্র প্রতিহত করা। ভারতের যে কি বলে এম্বাসি, তার প্রতি আমাদের বিনীত অনুরোধ, কোনো জঙ্গি যাতে ভারতের মাটিতে আশ্রয় না পায়। কারণ এদের যে ভারত বিরোধিতা, এদের যে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া, ভারতের বিরুদ্ধে গালাগালি, এইগুলোর প্রতিবাদ করতে গিয়ে আমরা বাংলাদেশের যারা প্রগতিশীল, যারা অসাম্প্রদায়িক মানুষ রয়েছে, আমরা প্রতিনিয়ত ভারতের দালাল বলে গালি খাই। তো আমরা এখানে বসে আপনাদের বিরুদ্ধে যে ঘেন্না ছড়ানো হয় সেটার বিরোধিতা করতে গিয়ে দালাল বলে গালি খাবো, কিন্তু আপনারাই তলে তলে আবার সেই জঙ্গিদেরকে আশ্রয় দেবেন, জঙ্গিদেরকে ভিসা দেবেন। এটা হতে পারে না। আসলে আপনারা নিজেদের জন্য এবং আমাদের জন্য, দুইটা দেশের নিরাপত্তার জন্য এরা হুমকি। যে একজন পুলিশ শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে, আমি বলবো যে সন্তোষকে খুন করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী বলেই। হিন্দুদের উপরে তাদের কতটা ঘেন্না সেটা আপনারা দেখেছেন এর আগে গাজীপুরের চান্দিনায় দেখেছেন যে কি বলে দীপু চন্দ্র দাসকে কীভাবে আগুনে পুড়িয়ে মেরেছে এরা বাংলাদেশে হিন্দু শূন্য করবার জন্য দীর্ঘকাল যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে। এই দেশটাকে হিন্দু শূন্য করবে, এটা তাদের ঘোষণা দেয়া। সেই হিন্দু শূন্য করায় যারা নেতৃত্ব দেয়, যারা হিন্দুদেরকে পুড়িয়ে মারে, তারা ভারতের মতো একটা জায়গায় গিয়ে আশ্রয় পাবে, এটা আসলে আমরা বিশ্বাস করতে চাই না।
এটা আমরা দেখতে চাই না পুনরায়। অতএব ভারতের কাছে বিনীতভাবে অনুরোধ, একটা জঙ্গি যাতে ভারত হয়ে অন্য কোনো দেশে পালাতে না পারে, এবং ভারতীয় অ্যাম্বাসির কাছে এই তথ্যগুলো পৌঁছে দেয়া, এই জঙ্গিদের ভোটার আইডি থেকে শুরু করে তাদের পাসপোর্টের নাম্বার যে যেভাবে কালেক্ট করতে পারেন অ্যাম্বাসিগুলোতে পৌঁছে দিন, অ্যাম্বাসিতে পৌঁছে দিন। এবং ভারত সরকারের কাছে অনুরোধ, এই তালিকাটা এবং এই তথ্যগুলো আপনারা ভারতে অবস্থিত অন্যান্য দেশের যে অ্যাম্বাসিগুলো রয়েছে সেই অ্যাম্বাসিগুলোর কাছে পৌঁছে দিন, যে এই পাসপোর্ট নাম্বার, এই ভোটার আইডি বাংলাদেশের এই নাগরিকটা হচ্ছে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত, হত্যাকাণ্ডে জড়িত এবং হিন্দু নিধনের পেছনে তারা জড়িত। এই তথ্যটা ভারতের সরকার দয়া করে অন্যান্য অ্যাম্বাসিগুলোর কাছে পৌঁছে দিন। আমরা চাই না বাংলাদেশ থেকে একটা জঙ্গি পালাতে পারুক, কারণ ওদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এবং সেটা হবে সর্বোচ্চ লেভেলের বিচার। সেই বিচার পর্যন্ত একটা হায়ানও যাতে পালাতে না পারে। বাংলাদেশে ইতিমধ্যে অন্যান্য দেশগুলো ভিসা দিচ্ছে না, যে ভিসা সেন্টারগুলো আছে সেখানে তারা আবেদন করেও ভিসা পাচ্ছে না। এটার কারণও অনেকে চাচ্ছে যে অন্য কোনো কজ দেখিয়ে সেই ভিসাটা ভারতের মাধ্যমে নেওয়ার, ভারতের কাছ মানে ভারতে গিয়ে নেয়ার। তো ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, এইসব হায়নাদের ব্যাপারে একটু সচেতন থাকেন, এইসব হায়নাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা জারি থাকুক। আমরা আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা করি, কারণ বাংলাদেশটা যদি এই জঙ্গিদের হাতে যায়, এই জঙ্গিদেরকে যদি আপনার শেল্টার দেন, তাহলে নিশ্চয়ই সেটা একটা নেগেটিভ প্রভাব ভারতের উপরেও পড়বে। আমরা ভারত বাংলাদেশ দুই দেশের যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তেমন চাই দুইটা দেশই নিরাপদ থাকুক, কোনো দেশ অনিরাপদ না হোক। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর বাংলাদেশে বসে যারা এই জঙ্গিদেরকে সমর্থন করছেন, জঙ্গিদের পক্ষে কথা বলছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, একবার ভাবেন এরা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আপনাকে রাস্তায় নামাচ্ছে, আপনাকে ভারত বিরোধী করে তুলছে, আপনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ঘেন্না ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা কি ভারত বয়কট করছে? ভারত থেকে একটা জিনিস দেখান যে এটা বয়কট করেছে তারা। তারা বাংলাদেশ ছেড়ে পালাবার জন্য এখন একমাত্র রুট হিসেবে ভারতকে বেছে নিয়েছে। অতএব এই জঙ্গিদের কথায় ভারত বিদ্বেষ না বাড়িয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, এবং ভারতের প্রতিও প্রত্যাশা, কোনো জঙ্গিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ঝুঁকি বাড়াবেন না। ধন্যবাদ সবাইকে।